database architecture corner. জি, তো আজকে আমরা আসলে যে জিনিসগুলো নিয়ে আজকের ডিসকাশনটা আমরা কিছু টপিক, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে এটা একবারে ফর্মাল কোনো সেশন না। আমাদের এই যে ইভেন্টগুলো হয় এটা আসলে ডিসকাশন সেশন, আসলে যে ওভাবে কোনো ফর্মাল ট্রেনিং সেশন না যে একটা প্রিডিফাইন্ড টপিকের উপরে করার উপরে। আমরা আসলে চাই যে মানে এক্সপিরিয়েন্স শেয়ারটা হোক। যারা ধরেন মানে এরকম যে জিনিসটা হয় কি যে টেকনোলজি একটু খুব র্যাপিডলি মুভিং। এখন সে মুভিং এর সাথে দেখা যায় যে আমাদের আমরা কাজ করি সবাই অফিসে, ওই মানে আশেপাশে আমাদের যারা কাজ করতেছে অন্যান্য অর্গানাইজেশনে তাদের যে এক্সপিরিয়েন্স গুলা, সেই এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা মেন মানে গোল আমরা মনে করি। এই কারণে মনে করি যে ধরেন আপনি যদি চান যে ASP.NET কোর সম্পর্কে জানতে চান, বা আপনি যদি সিকিউআরএস বা এন্টারপ্রাইজ ডাটাবেস কি। হ্যাঁ হাসান ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হাসান ভাই, হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যালো থেকে হ্যালো, কে? আরে সাদিক ভাই নাকি? সাদিক ভাই, হ্যাঁ আমি সোহেল। হ্যাঁ ভাই, আরে একটু ব্রেক আপনি ব্রেক এর সমস্যা নেই, আপনি আসেন। এখন না, অনেকেই চাচ্ছিল আর কি, অনেক যাচ্ছিল না, অনেক যাচ্ছিল। তো কি করবেন আসেন ভাই? হ্যাঁ সাদিক ভাই আমি শুরু করি তাহলে। সাদিক ভাই আমরা শুরু করছি। হ্যাঁ আচ্ছা, আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আসলে হয় কি, এখন তো ধরেন ইউটিউব আছে, গুগল সার্চ আছে, আপনি তো সবগুলা জিনিসই পাওয়া যায়, মানে যে কোনো ডেফিনেশন, যে কোনো আমি যদি কোনো কিছু জানতে চাই ইজি তো আমি সেই জিনিসগুলো পাই। কিন্তু বেসিক্যালি আমরা যে জিনিসটা পাই না সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে আমরা এক্সপিরিয়েন্স গুলো পাই না। বা আমি যদি চাই যে আমি কোন একটা আর্টিকেল পড়লাম বা কোন একটা MSDN বা মাইক্রোসফট ডক্স বা ওরাকলের কোন ডক্স বা হেল্পলাইন পড়লাম, কিন্তু আমার চাচ্ছি যে কিছু একজন এক্সপিরিয়েন্স লোকের সাথে কনসালটেন্সি করা বা তার সাথে ডিসকাশন করা, এই সুযোগটা কিন্তু আসলে হয়ে ওঠে না। তো আমরা আসলে আমাদের এই ইভেন্টগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করি যে আসলে ডেফিনেশন বা ডকুমেন্টস তো সব আছেই, কিন্তু আমরা হয়তো একজন এক্সপিরিয়েন্স এক্সপার্টকে নিয়ে আসি, তো তার সাথে হয়তো ডিসকাশনটা এইভাবে হয় যাতে যে অন্যান্য যারা কাজ করতেছে তাদের হয়তো সেই ডিসকাশন যে জিনিসগুলা পায় না ইউটিউব বা ফেসবুক বা অন্য কোনো সেই জিনিসটা পাওয়া যায় না। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব যে আসলে আমরা টেকনোলজি অনেক মুভমেন্ট হয়ে গেছে। তো ট্রেডিশনালি আমরা যেভাবে ডেটাবেস গুলো ডিজাইন করতাম, কিছু টেবিল তৈরি করতাম, ডাটা টাইপ ডিফাইন করতাম এবং টেবিলের মধ্যে ডাটা ফেল রাখতাম। এভাবে অ্যাপ এবং অ্যাপ্লিকেশন গুলো মূলত যে কাজটা করতো যে অ্যাপ্লিকেশন থেকে ডেটাবেসের ডাটাটা রাখা হয়। এবং আরেকটা কি করি আমরা, থার্ড থিং যেটা করি সেটা হচ্ছে যে আমরা রিপোর্ট ডিজাইন করি। ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনের কথা বলতেছি, যে সে ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন কি করে ওই টেবিলগুলোর ডাটাগুলোকে রিলেট করে একটা কাস্টমার স্পেসিফিকেশন অনুযায়ী রিপোর্ট দেয়। কিন্তু ওই একটু আগে যে জিনিসগুলো ডিসকাশনের ধারাবাহিকতা আসতেছিল যে এখন আসলে আমাদের সেই ট্রেডিশনাল মানে হয়তো 10 বছর আগে যেভাবে কাজ করা হতো, এখন কিন্তু এন্টারপ্রাইজ যে অ্যাপ্লিকেশন গুলা, সেই অ্যাপ্লিকেশন গুলা কিন্তু মিশন ক্রিটিক্যাল হয়ে গেছে। মিশন ক্রিটিক্যাল মানে কি, এখন আপনি যদি কোনো একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন চলে, সেই ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা যদি ডেটাবেসটা ঠিক মতো কাজ না করে, পারফরমেন্সটা ঠিক না হয়, স্কেলেবিলিটি না হয়, সে যদি লার্জ অ্যামাউন্ট অফ ট্রাফিক হ্যান্ডেল না করতে পারে, তাহলে কি হবে, যে কোনো তার বিজনেস অপারেশনটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমাদের এখনকার যে জিনিসটা হচ্ছে যে আমাদের সফটওয়্যারগুলোতে একটা বিজনেস এন্টারপ্রাইজের পুরা এন্টারপ্রাইজকেই আসলে ড্রাইভ করতেছে, মানে বিজনেস অ্যাপ্লিকেশন এন্টারপ্রাইজকে ড্রাইভ করতেছে, সেখানকার পুরা ওয়ার্কফোর্সকে ডিপেন্ড করতেছে। আমরা নট অনলি অ্যাপ্লিকেশন বাট অলসো যদি আমরা ওয়েব বেস কোনো অ্যাপ্লিকেশনের কথা বলি, যে ওয়েব ই কমার্স সাইট, বা আমরা যদি অনলাইন বেসড যে সাস মডেলের যে সলিউশনগুলো আছে, সেই সলিউশনগুলো এখন কি আসলে একটা বিজনেস এন্টারপ্রাইজকে কিন্তু তার ওয়ার্ককে হেল্প ড্রাইভিং করে, মানে একটা গাড়ির মতন সেটাকে বহন করে নিয়ে যায়। তো ইন দ্যাট কনটেক্সটে আমাদেরকে আরো বেশি কনসার্ন হওয়া উচিত যে whenever we are going to create some database, before that we have to think in many factors,
সেই জিনিসগুলো আসলে আমরা চিন্তা করতেছি যে কিভাবে আসলে জিনিসগুলা ডাটাবেস ডিজাইন করার আগে এই জিনিসগুলোকে কেস স্টাডি করা উচিত। তো আমি সেই জন্য ফার্স্ট আমরা যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে গ্যাপ আছে, দ্য থিং হুইচ ইজ গ্যাপ, সেটা হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্টটা আইডেন্টিফাই করা, যে আন্ডারস্ট্যান্ড। Asan bhai, if you don't mind, you can include me in your conversation. কারণ আমার মনে হচ্ছে যে আমি আপনাকে এই ধরনের আরো কিছু মানে মানে ফিডব্যাক আমি আপনাকে দিতে পারবো আর কি, মানে ফর লার্ন। হ্যাঁ, তাহলে আমি একটু কন্টিনিউ করি, তারপর আপনার সাথে আবার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ শিওর। তো আমরা এখন যে জিনিসটা ফার্স্ট যে জিনিসটা দেখা দরকার, যে আমরা একটু আগে শাহজাহান ভাই যেটা ধারাবাহিকভাবে বলতেছিলেন যে ওনারা কাজ করেন মঙ্গোডিবিতে। সো আসলে এখন আমরা যখন কোনো একটা বিজনেস ডাটাবেস ডিজাইন করতে যাব, ফার্স্ট আমাদের যে জিনিসগুলো দেখা দরকার যে সেই আমরা যে ডাটাবেসটা ডিজাইন করব বা যে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করতেছি সেখানে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো স্ট্রাকচার ডাটা থাকবে না আনস্ট্রাকচার ডাটা থাকবে, মোস্টলি রিলেশনাল ডাটা থাকবে না রিলেশনাল ডাটা থাকবে না, বা হাইব্রিড প্যাটার্নই থাকবে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ কি যে আমরা কারণ ডাটার নেচার কিন্তু আমি আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আগে কিন্তু আমরা যে জিনিসটা করতাম যে ডাটা কিন্তু স্ট্রাকচার একটা ফরম্যাটে ডাটাগুলোকে পুট করতাম, কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে যে ডাটাগুলোকে আসলে অনেক সময় বোঝা যায় না ডাটার নেচার কি হবে। তো ইন দ্যাট কনটেক্সটে যেমন আমরা আনস্ট্রাকচার ডাটা অনেক বেড়ে গেছে, যে আনস্ট্রাকচার ডাটা যে ডাটাগুলোকে আসলে ওইভাবে ডাটাবেসের ভিতরে রাখা যায় না। তো আমরা স্টাডি প্ল্যানটা করব যে আনস্ট্রাকচার এবং হেটারোজেনিয়াস যে ডাটাগুলোকে আছে সেই ডাটাগুলোকে আমরা কিভাবে রাখবো। তো এই জিনিসটা থেকে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি যে আমরা আসলে কি রিলেশনাল কোন আরডিবি ইউজ করব। ন্যাচারালি আমরা হয়তো কোন মানে ফ্রম 1960s থেকে রিলেশনাল ডাটাবেস পপুলার এবং কন্টিনিউয়াসলি ট্রেডিশনাল অ্যাপ্লিকেশনে আরডিএমএস গুলোই ব্যবহার হয়ে থাকে। But the NoSQL database enable to store the unstructured and heterogeneous data. মানে যেই জিনিসটা RDBMS পারে না, হেটেরোজিনিয়াস ডাটাগুলোকে আমরা NoSQL ডাটাবেস ফরম্যাটে রাখতে পারি, এবং স্কেল ইন দ্যাট কনটেক্সটে ইট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য স্কেলেবিলিটি। যে NoSQL আনস্ট্রাকচার ডাটা, আপনি যদি এরকম চিন্তা করি যে ফেসবুকে যে পরিমাণ কমেন্টগুলো আসতেছে, যে পরিমাণ পোস্ট হচ্ছে, সেই পোস্টগুলোকে যদি আমি রাখতে চাই আমাদের একটা রিলেশনাল ডাটাবেসের ফরম্যাটে, তো সেখানে রিলেশনাল ডাটাবেস কিন্তু অত ক্যাপাসিটি বা স্টোরিং ক্যাপাসিটি বলেন বা কনকারেন্ট যে পরিমাণ ইউজার হিট হচ্ছে বা ট্রাফিক জেনারেট হচ্ছে সেটাকে আসলে দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। ইন দ্যাট কনটেক্সটে মানে সেই পরিমাণ স্কেলেবল না। তো এই কারণে যে জিনিসটা আসছে যে NoSQL। তো আমরা যখন অ্যাপ্লিকেশন করব, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের ডাটার ফরম্যাটটা কিভাবে ডাটাটা কন্টেনারে থাকবে, সেই ডাটা কন্টেনার অনুযায়ী আমাকে সিকুয়েল অথবা NoSQL জিনিসটা ডাটাবেস আমরা কোনটা ইউজ করবো সেটা করতে হবে। সেকেন্ড থিং হতেছে যে র্যাপিড ডেটা গ্রোথ। আমরা আসলে ডাটা যে গ্রোথটা হচ্ছে সেই র্যাপিড ডাটা গ্রোথটাকে আগে চিন্তা করতে হবে যে আসলে ডাটা গ্রোথটা কিরকম হয়, এবং সেই ডাটাটা গ্রোথ যদি ট্রিমেন্ডাস ডাটা গ্রোথ হয়, যে সে দেখা যাচ্ছে যে আমরা যে সোশ্যাল নেটওয়ার্কগুলোকে টুইট অথবা লিঙ্কডইনে যে পরিমাণ ডেটা সেভ হচ্ছে, তো সেই পরিমাণ ডাটা তো আরডিএমএস এর ক্যাপাসিটির আরডিএমএস গুলাকে সেই ক্যাপাসিবল কিনা সেটাই। কারণ আমরা যদি একটা রিলেশনাল ডাটাবেসের সিকিউর সার্ভারের একটা ক্যাপাসিটি আসছে যে মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম সে তার কোন একটা ডেটাবেসে 524 টেরা পেটাবাইট, ইফ আই এম নট রং 500+ পেটাবাইট ডাটা সে রাইট করতে পারে। কিন্তু ইফ দ্য ডাটা গ্রোয়িং মোর দ্যান দ্যাট, হোয়াট উইল হ্যাপেন। তো ইন দ্যাট কনটেক্সটে আমরা যে জিনিসটা করতে পারি যে another area of NoSQL shines the ability to handle volatile data growth and scenario like এই যে যেমন volatile data এবং হচ্ছে যে ডাটাগুলোকে আমরা আনস্ট্রাকচার্ড ডাটা বলতেছি। ট্রেডিশনালি RDBMS is designed to scale vertically, মানে যেমন আমরা যে রিলেশনাল ডাটাবেসগুলো ইউজ করি সেগুলো আসলে ভার্টিক্যালি স্কেলেবল। দোজ আর নট। নামাজের ব্রেকটা দিয়ে দেন তাহলে এখন। আচ্ছা, নামাজে তাহলে আমরা 10 মিনিট ব্রেক দিই। তো আমরা আসলে আমরা ডিসকাস করতেছিলাম আসলে যখন আমরা প্রবলেম স্টেটমেন্ট দেবো তখন থেকে আমরা আসলে চিন্তা করব যে আমরা আসলে কোন ধরনের ডাটাবেস নিয়ে কাজ করব, RDBMS or NoSQL। তো here are some criteria depending on what we can take figure out the appropriate database, which one will be
better for us in context of starting the problem statement. NoSQL database maybe or maybe relational. These are the few checkpoint where by studying these things we can pick one of those two, RDMS or NoSQL. Then after that we are going towards the scalability option. So scalability is a very important feature. One of the challenging while designing data incentive application is a database scaling and the ability to meet the service level agreement SLA. আমরা যখন কাস্টমারের সাথে কাজ করি তখন আমাদের আসলে একটা SLA করি কাস্টমারের সাথে কি পরিমাণ ডাউন টাইম থাকতে পারে বা কি পরিমাণ আমাদের প্রসেসগুলা টাইম কনজিউম করবে. We have some SLA agreement with the customer, and whenever we are working on a large volume of database or enterprise application, then it is very much challenging to keep the promise with the customers. So one vertical scaling and horizontal scaling, there are two type of scaling options we have, and vertical scaling of database means to allocating additional resource, say like CPU, memory, storage, that's make immediate performance benefit and enrich the capacity to process more transactions. When you bump into a scenario, say এরকম যদি সিচুয়েশন হয় যে হঠাৎ করে আমরা হয়তো একটা ডেন প্রসেস চলতেছে, ইন দ্যাট কনটেক্সট আমাদের সেটা অনেক টাইম কনজিউম হয়ে যায়. অনেক ক্ষেত্রে আমরা দেখা গেছে যে একটা ডেন প্রসেস অথবা চলতেছে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, অথবা দেখা যাচ্ছে যে সেই 2-3 ঘন্টা ডেন প্রসেস যদি চলে, ইন দ্যাট টাইম ইট উইল বি ডিফিকাল্ট টু ডু আদার টাইপ অফ ট্রানজেকশনস. সে আমরা যদি এখন ব্যাংকিং সিস্টেমগুলো দেখি, সেই ব্যাংকিং সিস্টেমগুলোতে ডেন চলতে যদি 2 ঘন্টা সময় লাগে, ইন দ্যাট কনটেক্সটে যদি যারা অন্যান্য কাস্টমার আছে, তার কাস্টমার ধরেন এটিএম ট্রানজেকশন করতেছে, অনলাইন ট্রানজেকশন করতেছে, অথবা তার ইন্টারনেট বেসড কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ট্রানজেকশন করতেছে, অথবা ভিসা বা মাস্টার কার্ড গেটওয়ে থেকে ট্রানজেকশন হচ্ছে, তো তো এই এত লং টাইম DN process is not allowed in currently. So we have to think how can we minimize those things. So we have two options, vertical and horizontal scaling. And vertical scaling means that we have to maximize our existing resource, let's say like CPU and memory or storage. Vertical scaling was adopted when the database could not handle the current data load or current customer pressure or frequent user access. Suppose we have a situation 10 that we have a database of 10 GB, but now to handle more data, more data storage, we need to buy more storage space. In that context, we need to fix the vertical scaling, but vertical scaling is good, but vertical scaling is better option for the cloud-based system. What cloud-based system amni ভার্টিক্যাল স্কেলিং আপ আর স্কেলিং ডাউন করা আসলে তেমন কোনো সমস্যা না, কিন্তু যে সমস্যাটা হয় যদি আমি কোনো অন প্রমিসেস ডেটাবেস ইউজ করি, সেখানে ভার্টিক্যাল স্কেলিং করাটা ডিফিকাল্ট এবং কস্ট এফেক্টিভলি। আমি হঠাৎ করে যদি চাই যে আমার ডেটাবেস মেমোরি সাইজটা এখন 10 GB, তো ইট উইল বি ডিফিকাল্ট। সে দেখা গেল যে কারেন্ট যে সার্ভারটা আছে সে সার্ভার হয়তো 10 GB বা মোর দ্যান 10 GB বা 1 টেরাবাইটের মেমোরি আসলে মেমোরি ওইখানে আসলে সেট করা সম্ভব না। তো দেন ইট উইল বি টাইম কনজিউমিং টু ফর প্রকিউরমেন্ট নিউ সার্ভার, অ্যান্ড ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য চেঞ্জিং হাই performant server. So we need to consider on that, but it is very much easy selection process, but because in that context আমাদের সোর্স কোড বা অন্য কোনো কিছুতে আসলে কোনো চেঞ্জ করার দরকার হয় না, though it is costly, but it is easiest way. So আমরা যখন ডাটাবেস আর্কিটেকচার ডিফাইন করব, তো ইন দ্যাট কনটেক্সটে আমাদের খেয়াল রাখতে হবে যে কারেন্টলি মেবি উই হ্যাভ 1000 ইউজার, in future maybe after 5 years it can be 10,000 user, data can be more that we are predicting now. So
যখন আমরা ডাটাবেসের আর্কিটেকচারটা সিলেক্ট করব তখন অবশ্যই আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমরা যাতে আফটার 10 ইয়ার, আফটার 5 ইয়ার্স বা আফটার 3 ইয়ার্স এর একটা যে কাস্টমার লোডটা হবে বা ডাটাবেসের মধ্যে যে লোডগুলো আসবে সেই লোডগুলোকে যাতে হ্যান্ডেল করতে পারে সে ধরনের একটা সিচুয়েশনকে চিন্তা করেই আমাদের স্কেলেবিলিটিটা যাতে সেই পরিমাণ থাকে এবং যদি কারেন্ট ইউজার 1000 থেকে বেড়ে যদি 5000ও হয়ে যায় তাহলে যাতে অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা যেন ডিটোরেট না করে এই কনসিডারেশনটা আসলে আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে কি ধরনের স্কেলিং অপশন সিলেক্ট করব, ভার্টিক্যাল স্কেলিং অর হরিজন্টাল স্কেলিং? তো এই দুইটা জিনিস আমাদেরকে আসলে কনসিডার করতে হবে যখন আমরা আসলে কোন একটা ডাটাবেস আর্কিটেকচার ডিফাইন করতে যাব। বিসাইড দ্যাট আমাদের আরেকটা যে অপশন আছে যেটা আমরা ডিসকাস করতেছিলাম যে হরিজন্টাল স্কেলিং। আসলে অ্যাকচুয়ালি হরিজন্টাল স্কেলিং জিনিসটা কি? হরিজন্টাল স্কেলিং জিনিস হচ্ছে যে আমি আমার ডাটাটাকে মিনিমাইজ করার জন্য ডাটাবেসটাকে লোডটা কমানোর জন্য আমি সেম একটা মেশিন বা সেম বক্সই আর কয়েকটা রিপ্লিকা রেখে দিলাম। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি যে দেখা গেল যে আমরা ডাটাবেসটাকে হরিজন্টালি স্কেলিং করতে পারি। যে দেখা গেল কি আমার ডাটাবেসে যে ডেটা টেবিল আছে সেই টেবিলের পার্শিয়াল কিছু ডেটা আমি আরেকটা জায়গায় রেখে দিলাম, আরেকটা সার্ভারে রেখে দিলাম, ডাটাবেস সার্ভারে। সেই ডাটাবেসে যেমন দেখা গেল যে আমাদের কাস্টমার প্রোফাইল আছে, হয়তো দেখা গেল যে সার্ভার 1-এ, কিন্তু আমি হয়তো দেখা গেল যে ট্রানজ্যাকশনগুলো রাখতেছি সার্ভার 2-তে। তো এইভাবে আমি ডেটাবেসটাকে সেগ্রিগেট করে ডেটাবেসের ডেটাগুলোকে সেগ্রিগেট করে ডিফারেন্টলি করতে পারি। ইন দ্যাট কনটেক্সটে এই জিনিসটা যেটা হয় যে হরিজন্টাল স্কেলিং হচ্ছে একটু কোডিং চেঞ্জের দরকার হতে পারে, না, দরকার হয় আসলে। এবং যে জন্য যে জিনিসটা হয় যে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে হরিজন্টাল স্কেলিং করব এই জিনিসটাকেও আমরা, এবং হরিজন্টাল স্কেলিং করতে হলে আমরা প্রিভিয়াসলি যখন ডাটাবেসটা আর্কিটেক্টিং করব সেই হরিজন্টাল স্কেলিং ক্যাপাবিলিটিটা আমাদের সিস্টেমে রাখবো কিনা এবং সেই হরিজন্টাল স্কেলেবিলিটিটা কিভাবে থাকবে। যেমন আমি যদি চাই যে এরকম যে দেখা গেল যে আমার 1000 ইউজার কারেন্টলি ওয়ার্ক করতেছে, কিন্তু এরপরে যদি এটা 2000 বা 3000 ইউজার এখানে ডাটাবেসে হিট করে, তো সেই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করার জন্য আমি কিভাবে কোন প্রসেসে আমি হরিজন্টাল স্কেলিংটা করব সেই অপশনটা আমাদেরকে প্রিডিফাইন্ড থাকতে হবে আর কি। তো হরিজন্টাল স্কেলিং তো আমরা আপনাদের কারো কি কোনো এক্সপিরিয়েন্স আছে যে হরিজন্টাল স্কেলিং নিয়ে কাজ করার? ওকে, দেন আমরা তাহলে সেকেন্ড থার্ড থিং যেটা চলে যায় সেখানে হচ্ছে ডেটাবেস ক্যাশিং। ডেটাবেস ক্যাশিংটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ডাটাবেস ক্যাশিংটা করতে হলে আমাদের যে ক্যাশিং ইজ এ buffering technique that store frequently queried data in a temporary memory. It makes the data easier to be accessed and reduce the workloads for database. For example, you need to retrieve a user profile from the database, and you need to get from a server to server. After the first time, the user profile is stored next to much near. You may, or therefore it is great to reduce the time to read the profile when you need to get it again. যেমন দেখা গেল যে আমাদের এরকম যদি হয় যে আমি কাস্টমার প্রোফাইলে যে ডাটাটা আছে সেই ডাটাগুলোকে আমরা ক্যাশিং অটোমেটিক্যালি, ডেটাবেস ইঞ্জিন তার ক্যাশিং মেকানিজম আছে, সেই ক্যাশিং মেকানিজমের ডিফল্ট যে ক্যাশিং মেকানিজম পাশাপাশি আমরা যদি আমাদের ডেটাবেসের পারফরমেন্সটাকে আরো বেশি মোর এফেক্টিভলি করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইছি আমাদের ডাটাবেস ক্যাশিং স্ট্র্যাটেজিগুলোকে আমরা ডিফাইন করতে পারি ফর মোর পারফরমেন্স, মোর স্কেলেবল করার জন্য এবং অ্যাভেলেবল ফর user access. So an effective caching strategy can help to improve our application performance and reliability by reducing the overhead. To keep the frequently accessed data in an memory cache and save the round trip of the database. To fetch the data from the database, you need to execute the storage procedure of a query incentive multiple tables, which might be an extensive operation. Instead of making the database call every time,
you can store the value in a cache, and next time data is required, you can return it within a millisecond. সো এটা আমাদের যে জিনিসটা আইডেন্টিফাই করে রাখতে হবে যে ডাটাবেস আর্কিটেক্টিং করার সময়, যে আমরা ক্যাশিংটা কিভাবে ফলো করব। যে আমরা দেখা গেল যে প্রথম যখন যে জিনিসটা হয়, ডাটাবেস ইঞ্জিন যে জিনিসটা করে, যে প্রথমবার যখন রিড করে, সে রিড করার পর ফ্রিকুয়েন্টলি সেই জিনিসটা তার ক্যাশে রেখে দেয়। ক্যাশে রেখে দেওয়ার পরে সেকেন্ড টাইম ওই ডাটাটা বা কোনো একটা ইউজার প্রোফাইলের ডাটা যখন আবার রিট্রিভ করার দরকার হয়, বা কোনো একটা কাস্টমারের ডাটা যখন সেকেন্ড টাইম রিট্রিভ করার দরকার হয়, সে আসলে ডিস্ক থেকে রিড করে না। তো এর ফলে যে জিনিসটা হয় যে রাউন্ড ট্রিপটা আসলে অনেক কমে যায়। তো এই কারণে আমাদের ক্যাশিং স্ট্র্যাটেজিটা ডিফাইন করাটা খুবই জরুরি। আর আরেকটা জিনিস আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ডাটাবেসে যদি এরকম হয় যে ফ্রিকুয়েন্টলি রাউন্ড ট্রিপ করতে হয়। রাউন্ড ট্রিপ মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হয়তো অ্যাপ্লিকেশন বারবার ডাটাবেস থেকে রিড করতেছে এরকম ভাবে যে সে প্রথমে ডাটাবেসে যাওয়ার পরে সে ডাটাবেসের ক্যাশিং এ পাচ্ছে বা পাচ্ছে না, ক্যাশিং সাইজটা কিরকম হবে, ক্যাশিংটা আমরা কি ধরনের ডাটাগুলো ক্যাশিং এ রাখবো। আমরা ডাটাবেসের ইন মেমোরি একটা কনসেপ্ট আছে, আমরা চাইলে যেই ডাটাগুলো ফ্রিকুয়েন্টলি বা ট্রানজেকশনাল যে ডাটাগুলোকে দরকার হয় সেই ডাটাগুলোকে আমরা ইন মেমোরিতে রাখতে পারি। ইন মেমোরিতে রেখে আমি আসলে ক্যাশিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। ইন দ্যাট কনটেক্সটে আমাদের মোর পারফরমেন্স গেইন উইল বি অ্যাচিভড, অ্যান্ড ডাটা এবং ইউজার কনটেক্সটে অ্যাপ্লিকেশনটা এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাবে। তো ডিফারেন্ট টাইপ অফ ক্যাশিং স্ট্র্যাটেজিস আর দেয়ার। তো সেই ক্যাশিং স্ট্র্যাটেজিগুলো আসলে একটা ক্যাশিং স্ট্র্যাটেজি একরকম কাজ করে। তো একটা ক্যাশিং একটু করতে পারি। জি শিওর আসান ভাই, আমি একটা জিনিস অ্যাড করতে পারি। হ্যাঁ, জাস্ট প্রিভিয়াস স্লাইড। হ্যাঁ, প্রিভিয়াস স্লাইডে যেটা ছিল না আমাদের ডাটা ক্যাশিং, ঠিক আছে? হ্যাঁ, ডাটা ক্যাশিং। আমি জাস্ট আপনি যেগুলো বলছেন এগুলা অ্যাবসলিউটলি রাইট, এবং এটা এটাই ঘটতে হবে, এভাবেই করতে হবে জিনিসটা, ঠিক আছে? এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে প্যারামিটার স্নিফিং। হ্যাঁ, হোয়াট ইজ প্যারামিটার স্নিফিং? হ্যাঁ, সে তো একটা স্টোর প্রসিডিউর। হ্যাঁ, ফার্স্ট টাইম বানাতে একটু সময় লাগে, সেকেন্ড টাইম থেকে সে ধাম করে রান করে, ঠিক আছে? কারণ কি তার ক্যাশে জিনিসটা এক্সিকিউশন প্ল্যানটা তার কাছে সে ধরা আছে, ঠিক আছে? ওই জন্য হবে সে জিনিসটা করে। এখন কিন্তু দেখা যাবে কি, আপনি একটা ব্রাঞ্চের ডাটা 100, আটার মাঝে ডাটা 1000, আটার মাঝে ডাটা 20টা, ঠিক আছে? জাস্ট অ্যাজ এ এক্সাম্পল। হ্যাঁ, তখন কি হয় জিনিসটা, যখন 20টার জন্য যেই এক্সিকিউশন প্ল্যানটা ক্রিয়েট করলো, সে ফ্রম দ্য স্টোর প্রসিডিউর থেকে তো প্রতিটা এসকিউএল ব্রাঞ্চ, প্রতিটা জিনিসই কিন্তু একটা এক্সিকিউশন প্ল্যান ক্রিয়েট করে রাখে, নট ফর দ্য হোল এসপি। প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য সেই এক্সিকিউশন প্ল্যানটা আসে মানে স্টোর করে রাখে তার মানে তার মানে তার ক্যাশে। এখন যখনই আমরা দেখি যখন 20 ব্রাঞ্চ, সেখানে 20 অ্যাকাউন্ট, ঠিক আছে? একটা ব্রাঞ্চ হলো 20 অ্যাকাউন্ট, দাম করে সে একটা এক্সিকিউশন প্ল্যান সে তৈরি করে ফেললো, ঠিক আছে? এবং প্যারামিটার চেঞ্জ করে আমি যে অন্য মাস্টার যখন দিলাম, সেম এসপি কিন্তু স্টোর প্রসিডিউর রিসার্চ ইন ক্যাশ প্ল্যানিং এখানে আছে। যখনই আমি অন্য মাস্টার দিলাম, মানে হতাশ, কি রে ভাই, এইটা তো আসতেছে না। কারণ কি? কারণ এই যে এতগুলা যে এক্সপির ভিতরে যে বিজনেস লজিক গুলো আছে, এখানে যে ইন্ডেক্সিং গুলা করা হয়েছে, যে ব্রাঞ্চ কোডের উপর দিয়ে ইন্ডেক্সিং গুলো করা হয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু সে ওই আগের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটাকে সে ফার্স্টলি সে ফোর্স করার চেষ্টা করতেছে, কাজও হচ্ছে, খুব স্লোলি কাজ হচ্ছে, কিন্তু
আউটপুটটা কিন্তু সেরকম পাওয়া যাচ্ছে না, যেখানে আউটপুটটা বেশি পাওয়া যাচ্ছে এটাকে বলে যে প্যারামিটার স্নিপিং ইটস কিওয়ার্ড প্যারামিটার স্নিপিং। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে যখনই কোনো ভেরিয়েবল মানে যেমন ব্রাঞ্চ কোড দিলাম আমি প্যারামিটার হিসেবে, ব্রাঞ্চ কোডটা এটা ভেরি করতে পারে যে কোনো সময়। আমার 1000টা ব্রাঞ্চ আছে, যে কোনো সময় ভেরি করতে পারে, অ্যাকাউন্টে লোড হওয়ার যে জিনিসটা ভেরি করতে পারে, ঠিক আছে। ইভেন যখন ডেট রেঞ্জ ডেট এসপিতে আমরা ডেট রেঞ্জও পাঠাই, ঠিক আছে। ডেট রেঞ্জের উপর ডিপেন্ড করে এটা অ্যামাউন্ট অফ ডাটা রিট্রিভ করতে কি করতে পারে, তখন আমরা যে প্যারামিটার স্নিফিংটা আমরা ইউজ করি। হ্যাঁ, প্যারামিটার স্নিফিংটা ইউজ করলে কি হয়, তখন সে এই যে আগের প্ল্যানটা ফেলে তার জন্য যেই এক্সিকিউশন প্ল্যানটা হওয়া উচিত, ওই যে পার্টিকুলার যেই এসকিউএল সেগমেন্ট গুলো লেখা হয়েছে এর ভিতরে, সে ওইগুলো সে জেনারেট করে এবং এখান থেকে সে দ্রুত সে আউটপুটে সে দিয়ে দেয়। এই জন্য জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, অপশন অপটিমাইজেশন ফর আননোন। একটা কিওয়ার্ড ইউজ করতে হয় একটা স্টেট এক্সক্লুসিভ প্লেনের নিচে গিয়ে। যদি দেখা যায় যে এখানে ডেট রেঞ্জের ক্ষেত্রে আমার ভিন্ন 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 ব্রাঞ্চে ভিন্ন ভিন্ন জিনিসের ক্ষেত্রে আমার ভেরি করছে জিনিসটা, তখনই কিন্তু এই এক্সিকিউশন প্ল্যানটা কিন্তু থাকে না। মানে এটা এটা এমনি নর্মাল হিউম্যান মাইন্ডেও আসে দেন এক্সিকিউশন প্ল্যানটা তো এই ক্ষেত্রে খাটতেছে না, এটা অন্য ধরনের একটা এক্সিকিউশন প্ল্যান হওয়া উচিত ছিল। হ্যাঁ, এই জন্য আমরা ওই ধরনের কিওয়ার্ডটা আমরা ইউজ করি। এটা আমার রিয়েল লাইফ থেকে আমার জিনিসটা আর কি, যখন প্রথমে দিয়েছিলাম, দেওয়ার পরে কি রে ভাই দিলাম তো, আরে এটা তো ছোট ব্রাঞ্চ, এটা তো আরো তাড়াতাড়ি হওয়া কথা, ছোট ব্রাঞ্চে আরো বেশি সময় নিচ্ছে, বড় মাছ করে ফেলছে। কারণ কি প্রথম শুরু হচ্ছে বড় মাছের জন্য সে যে এক্সিকিউশন প্ল্যান যেটা তৈরি করছে এটা তার কেসে রেখেছে। তারপর আসছে ছোট ব্রাঞ্চ বেশি ইউজার বেশি অ্যাকাউন্ট না, খুবই কম অ্যাকাউন্ট, তো আরো তাড়াতাড়ি হওয়া কথা ছিল, না তাড়াতাড়ি হয় না, এটা আরো বেশি মানে সে নিচ্ছেই। তারপরে ওই জিনিসটা, হ্যাঁ ওই জিনিসটা আমরা জাস্ট ইন্ট্রোডিউস করে দিয়েছি। এটা জাস্ট আপনার অ্যাড করলাম আর কি, জাস্ট অ্যাড করলাম। হ্যাঁ হ্যাঁ, প্লিজ কন্টিনিউ স্যার। এইখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে আসলে আমরা যে জিনিসটা আসলে করা উচিত যে এটা একটা ভালো সাজেশন। এইখানে যে জিনিসটা করা উচিত যে আমরা যখন কোনো একটা আরডিএমএস সিলেক্ট করবো, সে আমি হয়তো একটা আরডিএমএস সেট করলাম, ওরাকাল হইতে পারে, সাইবেস হইতে পারে, ডিবিটি হইতে পারে, যা হোক যে কোনো ধরনের হতে পারে। তো আমাদের আসলে আজকের প্ল্যানটা হচ্ছে যে আমরা যখন সফটওয়্যারটা মানে ডেটাবেসটা আর্কিটেক্ট করব, তখন আসলে এই জিনিস কনসিডারেশন গুলো যে আমার বেসিক এর মধ্যে আমরা এই জিনিসটাকে কনসিডারেশন করব, সেটাই আসলে করব। এইটাই পয়েন্টটা। হ্যাঁ, আমার পয়েন্টটা এইটাই যে আপনার এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এরকম যদি হয় যে ডাটাবেসটা ডিস্ট্রিবিউটেড, যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, দেখা গেল কি যে আমাদের 1000 ব্রাঞ্চ আছে, 1000টা ডাটাবেস। বুঝতে পারছি। সেই কনটেক্সটে আর কি এই জিনিসটা আমাদের দরকার হবে আর কি। যাবে না, মানে সেই ক্ষেত্রে এই জিনিসটা তেমন যাবে না। তবুও আমরা সেই ক্ষেত্রে এটাকে গেইন করতে পারি। বললাম না যে ডেট রেঞ্জ, যখন ডেট রেঞ্জ দিচ্ছে, ডেট রেঞ্জটা কোন ইউজার দিবে কম, কোন ইউজার কম, একটাই। এই ডেট রেঞ্জের উপর ডিপেন্ড করে কিন্তু ওই যে অ্যাকাউন্টের সিলেকশনটা কিন্তু বেড়ে কমে যাবে। তো এক্সিকিউশন প্ল্যানটাও এরকম হবে। সুতরাং আমাদেরকে এই জিনিসটা প্যারামিটার স্প্লিটিংটা আমাদের মাথায় রাখতে হবে পরে এন্টারপ্রাইজ ডাটাবেস আর্কিটেক্ট। এটাই আমার একটা আমার মেসেজ। কারণ আমি এটা ফেস করে আসছি, আলহামদুলিল্লাহ এটাকে আমি সলিউশন করে দিয়েছি, খুব স্মুথলি চলছে। ঠিক আছে, 500-600 বার এটার সাথে চলবে। আরেকটা জিনিস আমরা অ্যাড করি যে আমরা আসলে যে কোয়ারি স্টোর ফিচারটা, কোয়ারি স্টোর, সেই কোয়ারি স্টোরটা আমরা ওইখানে অ্যাক্টিভলি যদি কাজ করাই, সেক্ষেত্রে আসলে আমরা গেইন পাবো। কোয়ারি স্টোর থেকে আমরা সেই জিনিসটা করতে পারবো। যেমন ধরেন যে ডাটাবেস ইঞ্জিন যখন এক্সিকিউশন প্ল্যানটা তৈরি করে, সে তো আসলে মিনিমাম এক্সিকিউশন প্ল্যানটাই দেখে যে মিনিমাম টাইম। তো আমি ওখানে যদি সিচুয়েশনটা এরকম না, আমি যেইভাবে যেই এক্সিকিউশন প্ল্যানটা ওকে বলতেছি, আমি আই ক্যান ফোর্স ডাটাবেস ইঞ্জিন
I can foresee the last one. হ্যাঁ এবং হ্যাঁ রিয়েলি আসেন ভাই আমি এইগুলো করতেও আমি অনেক অনেক লাভবান অনেক ফল পাইছি ভালো 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 ফল পাইছি একদম ওট থেকে দেখা যায় যে একদম বেটার পজিশনে এসে পড়ছে জাস্ট ওই যে করি স্টোর থেকে এখানে নিয়ে কোনটা অ্যাক্সেস করি কোনটা কত সময় লাগতেছে সময় লাগতেছে এগুলো একটু অ্যানালাইসিস করলে এবং ডোমেনটা এই যে ডোমেন আগে বা যে আমাদের ভয় যে বলে গেল হ্যাঁ ডোমেনের সাথে যদি সংযুক্ত থাকা যায় তো জিনিসটা কিন্তু সুন্দরভাবে জিনিস করা যায় আমি জাস্ট এটা জন্য জাস্ট আপনার হচ্ছে একটা অবজেক্ট হ্যাঁ কেশিয়ে রেখে দিলে ফাস্ট হবে আমি জাস্ট বলছি যে একটা জিনিস মাথায় রাখার জন্য যে প্যারামিটার স্নিফিং হোয়াট ইজ প্যারামিটার স্নিফিং প্যারামিটার স্নিফিংটাকেও কনসিডার করতে হবে যদি প্যারামিটার স্নিফিং কনসিডার না করা হয় তাহলে কিন্তু একটা ডিজাস্টার ঘটে যাবে হ্যাঁ এখন সবাই চায় যে সেন্ট্রালাইজ সবাই চায় সবকিছু ডিস্ট্রিবিউট সিস্টেমটা আগে যেহেতু ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার এমন ছিল না সেহেতু ব্রাঞ্চ গুলাকে আবার পাঠিয়ে আবার এটাকে আবার কনসিডারেশন করতে হইতো হ্যাঁ কনসিডারেশন করে তারপর দেখতো অনেক উপায় ছিল কিন্তু এখন ইন্টারনেট সেক্টর অনেক স্মুথ হয়ে গেছে বাংলাদেশে এই জন্য সবাই চায় যে সেন্ট্রালাইজ ঠিক আছে এই জন্য ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে এই যখন এই এসকিউএল প্রোগ্রামিং যখন করা হবে ইটস নট সাইড অফ এ ডিপিএ এটা একটা প্রোগ্রামিং ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কখন আমি অপশন অপটিমাইজড ফর আননোন একটা কিওয়ার্ড একটা এসকিউএল এর নিচে রেখে দিলে সে এক্সিস্টেড প্ল্যানটা তার জন্য নতুন করে আবার রিবিল করে সুন্দর করে দিয়ে একদম ফটাফট এটা হচ্ছে দিয়ে দেয় যেগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ এইটাই আর কি আমি জাস্ট আমার মেসেজ ছিল এটাই হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ আচ্ছা আমরা এখন যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ক্যাশ অ্যাসাইড প্যাটার্ন আর কি তো ক্যাশ অ্যাসাইড প্যাটার্ন যেটা এটা তো আমাদের ক্লিয়ার মোটামুটি যে ক্যাশ অ্যাসাইড while read through and cache aside are very similar to the at least two different in memory caching টা করে আমরা যদি redis cache বা এই ধরনের কোনো ডিফারেন্ট ক্যাশিং মেকানিজম ব্যবহার করি তাহলে কোনো প্রবলেম আছে কিনা না আসলে হয়েছে কি যে আমরা যখন ডাটাবেসটা ডিজাইন করব তখন আসলে আমাদের ডাটাবেসের যে প্রবলেম কনটেক্সট বলতে হচ্ছে যে বিজনেসের নিডটা অনুযায়ী আমরা আসলে একটা ক্যাশিং স্ট্র্যাটেজি সিলেক্ট করব যে স্ট্র্যাটেজিটা মনে হচ্ছে যে বিজনেস পারফরমেন্সটা মানে অ্যাপ্লিকেশন পারফরমেন্সটা ভালো করার জন্য যেই ক্যাশিং স্ট্র্যাটেজিটা আপনার সিলেক্ট করা দরকার সেই সিলেক্টটা আমরা আসলে করে রাখবো আর কি এই জিনিসটাই হচ্ছে আমরা আসলে মেসেজ আসলে তো এখানে যেটা ক্যাশ অ্যাসাইড প্যাটার্ন যেটা সেটা হয় কি যে নরমাল আমরা যেটা ডাটাবেস ইঞ্জিন আসলে ফলো করে যে ফার্স্ট ডাটাটা হয়তো পেজ থেকে রিড করলো কিন্তু সেকেন্ড টাইম সে আসলে সেটা বাফারে রেখে দেয় এবং বাফার থেকে সে সেকেন্ড টাইম রিকোয়েস্টে সে বাফার থেকে সেই ডাটাটা রিড করে এটাই আসলে ক্যাশ অ্যাসাইড প্যাটার্ন আর কি তো আমরা এখানে আসলে যে জিনিসটা করতেছি যে ডাটাবেস ক্যাশিং স্ট্র্যাটেজি বিভিন্ন যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলাকে একটু করতেছি তো আমরা যখন কাজ করব আমাদের স্পেসিফিক বিজনেস নিডের অনুযায়ী আমরা আসলে ক্যাশিং প্যাটার্নটা আর কি বা ক্যাশিং স্ট্র্যাটেজিটা করব আর কি সেকেন্ড থিং যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাইট অ্যাসাইড প্যাটার্ন তো সিমিলার টু দ্য রিড থ্রো the cache site in between every write from the application must go through the cache to the database and write back. This is a write data is first written to the cache and then the database. The cache site in line and database and write always go through the cache to the main database. এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আসলে অ্যাপ্লিকেশন রাইট করে ডাটা ক্যাশে রাইট করে ক্যাশ সেই জিনিসটাকে রাইট করে হচ্ছে ডাটাবেসে এখানে আসলে টু স্টেজে কাজটা হয় এটাই হচ্ছে রাইট থ্রো প্যাটার্ন আমরা রাইট ব্যাক স্ট্র্যাটেজিটা যে যাই এখানে আরেকটা ক্যাশিং স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে রাইট ব্যাক ক্যাশিং স্ট্র্যাটেজি আর কি বা রাইট ব্যাক ক্যাশিং প্যাটার্ন আর কি it's quite similar setup to the write through. The application still write data in the cache. However, there is a delay in write from the cache to database. The cache only refresh all update data to the database once
in a while 2 minutes. এইখানে যে জিনিসটা ঘটে এটা হতেছে কোয়াইট সিমিলার আগের মতোই, কিন্তু এখানে যে জিনিসটা হয় সেই জিনিসটা হয় কি যে সে ওয়েট করে না যে ক্যাশে রাইট করার জন্য, সে সবসময় অ্যাপ্লিকেশন ক্যাশের মধ্যে রাইট করে রাখে আপডেটেড ডাটাটা, এবং একটা সার্টেন ইন্টারভ্যাল পর পর রাইট ব্যাক স্ট্র্যাটেজিতে ওই ক্যাশের ডাটাটা ডেটাবেজে রাইট করা হয়। ডেটাবেজে রাইট করা মানে যে জিনিসটা হয় আসলে ডিস্কে রাইট করা হয়। তো প্রথমে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে যখনই অ্যাপ্লিকেশন কোনো একটা ডাটাকে রিড করার পরে সেই ডাটাটাকে যদি কোনো চেঞ্জেস হয়, সেই চেঞ্জ করার পরে চেঞ্জেস ডাটাটা ক্যাশে রাইট হয়ে থাকে এবং একটা পার্টিকুলার টাইম ইন্টারভেল পরে সেই ডাটাটাকে ডাটাবেজে বা ডিস্কে রাইট করা হয় আর কি। এটাই আসলে রাইট ব্যাক স্ট্র্যাটেজি। তো এরপরে আমরা যেটা দেখবো যে রাইট অ্যারাউন্ড ক্যাশিং স্ট্র্যাটেজির। তো write around caching strategy combines with the either cache aside or read or throw strategy. The application writes directly to the database only the data that is read goes to the cache. Write around can be combined with read through or provide the good performance in a situation where data is written once and read less frequently or never. For example, real-time log or chatbot or chatting messages. These are the good example for using this write around strategy. তো রাইট অ্যারাউন্ড স্ট্র্যাটেজিটা আসলে কম্বিনেশন অফ দুইটা জিনিসের, রাইট অ্যারাউন্ড প্লাস ক্যাশ অ্যাসাইড অথবা রাইট অ্যারাউন্ড অথবা রিড থ্রো ক্যাশ স্ট্র্যাটেজি। তো এখানে যে জিনিসগুলো হয় এই ধরনের ক্যাশিং স্ট্র্যাটেজিটা আমরা কখন ইউজ করবো আসলে? তো এই ক্যাশিং স্ট্র্যাটেজিগুলো তখনই আসলে ইউজ করা হয় যখন আমরা লগ ফাইল রাইট করি, অথবা দেখা যায় যে আমরা যেমন ফেসবুক বা কোনো একটা মেসেঞ্জার এই টাইপের যদি কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি যেখানে আসলে রাইট মেনি টাইমস হচ্ছে কিন্তু রিড হচ্ছে কম। তো এই ধরনের যে ক্যাশিং এই ধরনের ডাটাবেস যদি আমরা ডিজাইন করি, ইন দ্যাট কনটেক্সটে রাইট অ্যারাউন্ড স্ট্র্যাটেজিটা আসলে বেটার পারফরমেন্স অ্যাচিভ করা যায় আসলে। আরেকটা জিনিস আছে যে ডাটাবেস শেয়ারিং। ডাটাবেস শেয়ারিং সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে বা আপনারা কেউ কাজ করেছেন ডাটাবেস শেয়ারিং? আমার আছে। ডাটাবেস যাওয়ার আগে আরেকটা আমার আছে। হ্যাঁ শিওর, বলেন না সোহেল ভাই, কে আরেকজন বলতেছিল সিনারিও যদি থাকে এন্টিটি ফ্রেমওয়ার্কের মানে ডিবি কনটেক্সটের যে ইউনিট অফ ওয়ার্কের যে ফিচারটা আছে ওই ফিচারটা ইউজ করে আমরা এরকম একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে চাই যেটা আসলে আমি ফর এক্সাম্পল কোনো একটা ডাটা চেঞ্জ করতেছি বা অ্যাড করতেছি, সেটা ইমিডিয়েটলি সেভ হবে না। ডাটাবেজের যে চেঞ্জ ট্র্যাকিং সিস্টেমটা, ওই চেঞ্জ ট্র্যাকিং সিস্টেমটার মাধ্যমে আমাকে নোটিফাই করবে যে আসলে কি কি চেঞ্জ হয়েছে, তারপরে সবগুলো চেঞ্জ একবারে সেভ করবে হয়তো কোনো একটা সেভ বাটনে ক্লিক করলে। তো এই ক্ষেত্রে কি ধরনের ক্যাশিং মেকানিজম ভালো হয়? আচ্ছা, আমি একটু হাসান ভাই, যে আপনি যে ফার্স্টে যখন আপনি শুরু করেছিলেন, আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি একটু ওনার উত্তরটা দিয়ে নেই, আপনি একটু হ্যাঁ আমরা এইখানে ন্যাচারালি যে ক্যাশিং স্ট্র্যাটেজিটা হয়, তো এইখানে হতেছে যে নর্মালি আমরা ক্যাশ অ্যাসাইড প্যাটার্নটাই ইউজ হয় আসলে বেসিক্যালি, মানে মোটামুটি সবগুলা আরডিএমএস এর বেসিক হতেছে কনফিগারেশন থাকে এইভাবেই। তো আপনি যেটা বলতেছিলেন আরেকবার একটু রিপিট করবেন? আমি জি আসলে ওই যে আমরা ধরেন এরকম একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি যেটা কোন একটা রেকর্ড ফর এক্সাম্পল যখন ইউজার ইনসার্ট করতেছে অথবা আপডেট করতেছে, যে কোনো মানে মিউটেট করতেছে সোজা কথা, মিউটেশনের সময় আমরা জাস্ট যে ডিবি কনটেক্সটের যে চেঞ্জ ট্র্যাকিং ফিচারটা আছে আমরা ইভেন্ট সোর্সিং করে আমরা দেখি আসলে কি কি চেঞ্জ, তারপরে এট লাস্টে যখন উনি সেভ বাটনে ক্লিক করবে তখন আসলে ট্রানজাকশনটা টোটাল মানে সেভ হবে। তো এই ক্ষেত্রে কি ধরনের ক্যাশিং স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত? সেক্ষেত্রে আপনি রাইট ব্যাক স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন।
রাইট আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি একটু একটু আমি একটু আহমেদ ইদ্রিসকে একটু আমি একটু কি করে বলি, সরি, আসামে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটু কি করে বলি, হ্যাঁ, আসামে যেটা পছন্দ ছিল যে কি, একটা হলো আপনার ভার্টিক্যাল, একটা হলো হরিজন্টাল, ঠিক আছে? হ্যাঁ, হরিজন্টাল আমরা যেটা 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 আমরা করে থাকি, ঠিক আছে, ইট মোস্টলি ফ্রম দ্য ডিবিএসআই। হ্যাঁ, ফর দ্য ভার্টিক্যাল ওয়ান, হ্যাঁ, ডিবিএসআই আমার কি ধরনের রিসোর্স আছে, আমার কি ধরনের কি আছে না আছে এগুলা। এবং আমি যে আমি মানে পার্সোনালি আমি সবসময় মাইক্রোসফটের সাথে আমি সবসময় কাজ করি তো, যাই হোক, এবং ওরা করলেও আমি ঘাটাঘাটি করি, যাই হোক, হোয়াটএভার ইট ইজ, যে যেটা হয়, and আমি যেটা করি, আমার ক্ষেত্রে আমি যেটা করি আর কি, আমি এটা তো অনেক ধরনের লজিক দিয়ে যেটা করা যায়, যেটা করি আমি এক্ষেত্রে অলওয়েজ অন অ্যাভেলেবিলিটি, এইগুলোর উপর আমি একটু মানে কি করি, মানে রিলাই করি, এবং আমি এর থেকে ভালো ফল পাই, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, ইউজার রাইট করতেছে, রাইট করার পরে এফেক্টটা আমার কাছ থেকে আসতেছে কি আসতেছে না, না, এটা কিন্তু আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি একটু। এখানে দুইটা বিষয়, একটা Sorry. হচ্ছে যে উনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে আসলে ক্যাশিং স্ট্র্যাটেজির একটা কথা বলতেছেন, আর আমরা হ্যাঁ, আর এখন আমরা যেটা দেখতেছি সেটা তো হচ্ছে ডাটাবেস শেয়ারিং। তো ডাটাবেস শেয়ারিংটা আসলে কখন ইউজ করব? যেমন ধরেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে, যেমন ধরেন একটা ডাটাবেসের ভিতরে একটা ডাটাবেসের তো এক্সেস একটা ক্যাপাসিটি আছে। এখন আমি ধরেন আমরা যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো ইউজ করি, যে ফেসবুক, লিঙ্কডইন ইউজ করি, এখানে সবগুলা ডাটা যদি একই ডাটাবেসে রাখে, তাহলে ডাটাবেসে কি হয়? ডাটাবেসে কিন্তু মানে ডাটাবেসের যদি স্কেলেবিলিটিটা আমি যদি হরিজন্টাল স্কেলেবল করতে চাই ডাটাবেসটাকে, সে দেখা গেল কি ডাটাবেসটাকে হরিজন্টাল স্কেলেবল করতে চাই, যে সে দেখা গেল কি যে আমি আমি কিছু ডাটা হয়তো রাখলাম, হয়তো সে দেখেন ফেসবুকটা ইউজ করে অ্যাক্সেস করতেছে কোথা থেকে, মানুষ বিভিন্ন এন্ডে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতেছে। আমি এখন সে ঢাকা থেকে করতে পারি, নিউ ইয়র্ক থেকেও করতে পারি। এখন আমি সবগুলা ডাটাবেস একটা ডাটাবেসে না রেখে, ডাটাগুলোকে একটা ডাটাবেসে না রেখে আমি মাল্টিপল ডাটাবেসে আমি ডাটাগুলোকে রাখতেছি। মাল্টিপল ডাটাবেসে রাখার কারণটা কি? এই মাল্টিপল ডাটাবেসে ডাটাবেস শেডিং যদি ক্যাপাসিটিটা যদি থাকে, তাহলেই কিন্তু আসলে আপনি হরিজন্টালি স্কেলিং করতে পারেন ডাটাবেসটাকে। সো আপনি ধরেন দেখা গেল কি যে ডাটাবেসে আমি একটু শেষ করি, sorry। এখানে আমরা এই জিনিসটা আমরা স্কেলেবিলিটিটা স্কেলেবল কিনা, আমার এগুলো আসলে সবকিছু ডিপেন্ড করে হচ্ছে যে আপনার আমি প্রথমে দেখলাম যে প্রবলেম স্টেটমেন্টটা আপনার এরকম অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে আমাজনের মতো ই কমার্স সাইট, সেইখানে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতেছে কত, তো সেই একটা ডাটাবেস যদি সেই ক্যাপাবল না হয় যে সেই ভ্যালোসিটিতে সেই ডাটাটাকে রিড এবং রাইট করার, তো সেটা যদি টাইম কনজিউম হয়, ইন দ্যাট কনটেক্সট আমি কি করতে পারি, ওই ডাটাগুলোকে সেগ্রিগেটেড করে রাখতে পারি, সো দ্যাট আমি বিভিন্ন এন্ড থেকে বিভিন্ন ডাটাবেস থেকে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল হইতেছে। তো যেমন দেখা গেল যে এইখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি যে একটা কাস্টমারের যে ডাটাবেসটা, সেই ডাটাবেসটাকে কি করছে তারা, এখানে আপনারা দেখেন যে ভার্টিক্যাল পার্টিশনিং, একটু পিকচারটাকে যদি দেখেন, ভার্টিক্যাল পার্টিশনিং করে কি করছে সে, এখানে কি করছে, তার ভার্টিক্যাল কাস্টমার প্রোফাইলটাকে সে দুইটা ভাবে ভাগ করে ফেলছে, টেবিলটাকে ভাগ করে ফেলছে। এখন আপনি এই টেবিলটার যে দুইটা টেবিল, সেই দুইটা টেবিল যদি আপনার দুইটা ডিফারেন্ট ডাটাবেস বা দুইটা এন্ডে থাকে, তখন কি হবে, আপনি আসলে যখন এক্সেস করতে যাবেন তখন যাবে যে মানে আপনি এক্সেসটা ফাস্টার পাবেন। তো এই ধরনের সিনারিওতে মানে আপনার অ্যাপ্লিকেশনের সিনারিওর উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি ধরেন একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের ম্যাক্সিমাম কনকারেন্ট ইউজার হইতেছে 500 বা 1000, সেখানে যদি এই ধরনের হরিজন্টাল স্কেলিং করেন, সেটা হয়তো বা আসলে মানে কস্ট এবং আপনার যে পরিমাণ এফোর্ট হবে সেটার সাথে আসলে বেনিফিটেড হবে না। তো এই এটা আমি এখানে জাস্ট একটু যদি আপনার সাথে অ্যাড করি, হ্যাঁ, আপনি দুইটা মানে জিও লোকেশন ফুললি আলাদা আলাদা, ঠিক আছে? জিও লোকেশন ফুললি আলাদা, আপনি যে সিনারিওটা বললেন, জিও লোকেশন ফুললি আলাদা। আমি ডিস্ট্রিবিউটেড যদি আমি এখানে
করে রাখলাম, আমার অ্যাপ্লিকেশন থেকে এটাকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিস। এখন এখনকার যুগে আমি যেটা আমি করে আসি, করে আমি হয়তো আমি কিন্তু ফার্স্ট ডিস্ট্রিবিউটেড নিয়ে কাজ করছি, অনেক প্রচুর কাজ করছি। হ্যাঁ, এখন সেন্ট্রালাইজ নিয়েও এখন প্রচুর কাজ করছি আমি। দেখেন, আমার সেন্ট্রালাইজে কিন্তু আমি আহ, আহ, একটা একটা ভুল হয়ে গেছে। এটা আমার ভুল যে আমি যখন ডিজাইনটা করেছি, যে আমি আমি জাস্ট ফল অল দ্য ডিপিও, মানে বাই ডিফল্ট ডিপিওর ভিতরে সোহেল ভাই, আমি সোহেল ভাই, আমি হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ, স্বাধীন আমরা শুনি, তারপর প্রশ্ন উত্তর পড়বে, আমরা সবগুলো আচ্ছা, আলাপ আলোচনা করি। আমি বলি আগে হ্যাঁ, শুনে নিগুলো। হ্যাঁ, আমি বলি বলি আমি বলি, আমি জাস্ট জাস্ট একটা solution বলি আচ্ছা ঠিক আছে। যে আমরা কি করি। আমরা দেখেন দেখেন একটা 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 ডাটাবেজের কিন্তু ডাটাবেজের যে ইঞ্জিনটার কিন্তু পাওয়ার অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, কিন্তু আমরা সেই পাওয়ারফুলটা ইউজ করতে পারি না ফর সাম রিজন। আমাদের গ্যাপ এই জন্য। সোহেল ভাই, এখন দেখেন, এখানে সোহেল এখানে ভাই, ম্যাক্স ড্রপ এবং কস্ট অফ দ্য থ্রেশহোল্ড, হ্যাঁ, এই দুইটা পয়েন্ট, ঠিক আছে? ম্যাক্স ড্রপ এবং কস্ট অফ দ্য থ্রেশহোল্ড, এই দুইটা যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি, তখন এই ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করব না। না সোহেল ভাই, ম্যাক্স ড্রপটা করে, হ্যাঁ সোহেল ভাই সরি আপনাকে ইন্টারাপ্ট করতেছে, আমাদের নেক্সট স্পিকার চলে আসছে, আমি একটু হ্যাঁ, শেষ ও পর্যন্ত আচ্ছা, ও সরি সরি, আচ্ছা ইয়ে, সেকেন্ড থেকে আমি একটু আপনি আপনার প্রসঙ্গটা একটু বলতেছি, সেটা হচ্ছে যে আমি কনফিগারেশন লেভেলে ম্যাক্স ড্রপটা আমি দিতে পারি, হ্যাঁ। তো এই হ্যাঁ ডাটাবেস শেডিং ফিচারটা আসলে তখনই আমি ইমপ্লিমেন্ট করব যদি দেখা যায় যে ম্যাক্স ড্রপ ফিচার অ্যালাউ করেও কাজ হচ্ছে না। ইন দ্যাট কনটেক্সটে মানে হ্যাঁ ওই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে প্যারালেলিজম আমি প্রসেসরে যে প্যারালেলিজমটা সেট করব, সেই প্যারালেলিজমটাকে সাপোর্ট করতেছে না। ওই ধরনের কনটেক্সটে আমি এই ডাটাবেস শেডিং জিনিসটা ইউজ করব। আচ্ছা, আমি হ্যাঁ, তখন লাস্ট ইয়েতে চলে যাই, আমার নেক্সট স্পিকার চলে আসছে। শিওর শিওর আচ্ছা, শিওর শিওর। তো আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে আমরা অনেক সময় যে জিনিসটা করি যে ডাটাবেস মাইক্রোসার্ভিস এখন খুবই একটা পপুলার আর্কিটেকচার হচ্ছে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। মাইক্রোসার্ভিস ছিল আর্কিটেকচার যে এই ডাটাবেস শেয়ারিংটা কি ইয়ের সঙ্গে আমরা বেশি ইউজ করি কিনা, মানে মাল্টি টেনেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশি ইউজ করি কিনা? It does matter. It does matter. মাল্টি টেনেন্ট It does অ্যাপ্লিকেশন হয়, মাল্টি টেনেন্ট অ্যাপ্লিকেশনে যদি এরকম হতে চায় যে দেখা যায় যে ইউজার স্পেসিফিক ডাটাবেস আছে, সে এরকম হতে পারে যে আপনার ডাটাবেসই ডিফারেন্ট। কারণ কি এখানে কিছু অর্গানাইজেশনের কিছু মানে সেন্সিটিভিটি আছে, সেন্সিটিভ ম্যাটার আছে, যে দেখা গেছে যে মাল্টি টেনেন্টের টেনেন্ট ওয়ান যে তার ডাটাবেস আবার মাল্টি সেকেন্ড যে টেনেন্ট তার ডাটাবেস, দুইটা ডাটাবেসই কি আপনি একই একই ডাটাবেসে রাখবেন, নাকি দুইটা টেনেন্টকে আলাদা আলাদা ডাটাটা সেপারেশন করবেন ডিফারেন্ট ডাটাবেসে? যদি আপনি ডিফারেন্ট ডাটাবেসে রাখেন, মানে সিঙ্গেল ডাটাবেসে রাখেন, তাহলে কিন্তু ডাটাবেস শেয়ারিং এর প্রশ্ন চলে আসে। আর যদি এরকম হয় যে না, সিকিউরিটি পার্সপেক্টিভ বা কাস্টমার পার্সপেক্টিভ, কাস্টমার তো নিশ্চয়ই চাবে না যে আমার ডাটা আরেকজন টেনেন্ট দেখে ফেলুক। তো ইন দ্যাট কনটেক্সটে ন্যাচারালি ডাটাবেসটা ডিফারেন্টলি ম্যানেজ করা হয় আসলে। যদি একটা আলোচনা করতেন যে কোনো একদিন। হ্যাঁ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস লাস্ট টপিক, সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের কনটেক্সটে ডাটাবেসটা আসলে যদি আমরা এরকম হয় যে আমাদের অ্যাপ্লিকেশনটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ফলো করতেছে, তো এই কনটেক্সটে আমরা যে জিনিসটা করতে পারি যে মাইক্রো সার্ভিসের যে প্রত্যেকটা সার্ভিস আছে, আমার যে সার্ভিসগুলো, আমি বলবো না যে প্রত্যেকটা সার্ভিস, যে সার্ভিসগুলা লার্জ ভলিউম অফ ডেটা নিয়ে হ্যান্ডেল করতেছে, আমরা চাইলে ওই ডাটাবেসটাকে মানে একটা ডাটাবেস না করে প্রত্যেকটা সার্ভিস স্পেসিফিক, যেমন সার্ভিস স্পেসিফিক আলাদা আলাদা ডেটাবেস ডিজাইন করতে পারি। এখন এটা আমরা কেন করব? আমরা যদি এই জিনিসটা করি, দেখা যাবে যে ওই স্পেসিফিক সার্ভিস ওয়েট করবে না আরেকটা ডাটাবেসের জন্য, যে সেখান থেকে ডেটা মানে যে পুল করে আনার যে বা যে ডাটা আনার যে টাইম কনজাম্পশনটা, সেটা আসলে লেস কনজিউম হবে আর কি, মানে পারফরমেন্সটা গেইনটা ভালো হবে। প্লিজ আপনারা একটু আপনাদের একটু মিউট করবেন, আপনার মানে কারোর মনে হয় স্পিকারটা একটু
এখানে যে জিনিসটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ক্ষেত্রে যে সার্ভিসগুলো লার্জ ভলিউমের ডাটা নিয়ে হ্যান্ডেল করতেছে, যেমন দেখা গেল যে আপনার এরকম যদি হয় যে আপনি একটা ইআরপি সিস্টেম ডিজাইন করতেছেন, সেখানে হয়তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা ফলো করতেছেন। তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যে ইআরপি যদি এরকম হয় যে লার্জ ভলিউম অফ কাস্টমার বেস আছে, যেখানে ওই ইআরপির সাথে সে দেখা গেছে যে সিআরএম আছে, সেই ইআরপির সাথে হয়তো ইনভেন্টরি আছে, সেই ইআরপির সাথে সেলস আছে, মার্কেটিং আছে, সেখানে ইন্টারনেট কানেক্টিভিটি আছে, অন্যান্য কাস্টমার হেল্প ডেস্ক আছে। এই ধরনের বড় লার্জ অ্যামাউন্টের কাস্টমার বেস, কাস্টমার বলতে আমি যেটা বলতে চাচ্ছি অ্যাপ্লিকেশনের কাস্টমার, দেখা গেল এখানে হয়তো 10,000 20,000 কাস্টমার ওই অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতেছে। ইন দ্যাট কনটেক্সটে আমাদের যে জিনিসটা করা উচিত যে ওই মাইক্রো সার্ভিসগুলাকে আমি মাইক্রো সার্ভিস স্পেসিফিক যে ডাটাবেসগুলো বা যে ডাটাগুলো হ্যান্ডবেড করবে স্পেসিফিক বিজনেস কেস অনুযায়ী, সেগুলোকে আমি আলাদা আলাদা ভাগ করে ফেলতে পারি। তাহলে যে জিনিসটা হয় কি যে আমাদের পারফরমেন্সটা অনেক গেন হবে। তো আপনারা ওই ফার্স্ট যদি আমরা ছবিটা দেখি, সেখানে দেখুন যে অর্ডার সার্ভিস, এই যে নিচে যে সার্ভিসগুলো আছে ভায়োলেট কালারের, প্রত্যেকটা আলাদা আলাদা একটা মাইক্রো সার্ভিস ডিজাইন করা হয়েছে। ইউজার ইন্টারফেস থেকে যে কি করতেছে ওই মাইক্রো সার্ভিসটাকে কল করতেছে, এবং ওই মাইক্রো সার্ভিস রিলেভেন্ট টু দ্য ডাটাবেস, এবং ও ওই স্পেসিফিক ডাটাবেসের সাথেই সে কানেক্ট করে ইউজার রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করতেছে। আর আগে যে মনোলিথিক আর্কিটেকচার, যেটা মনোলিথিক আর্কিটেকচার যে সেটা আসলে একটা সেন্ট্রালাইজ ডাটাবেস থাকে, সবগুলা সার্ভিস কি করে প্রত্যেকটা সার্ভিস মাইক্রো সার্ভিস আলাদা আলাদা একটা সেন্ট্রাল ডাটাবেসকে হ্যান্ডেল করতেছে। তো এইখানে যে জিনিসটা হয় আসলে পারফরমেন্স গেনটা একটু কম হয়ে যায় এবং একটা স্পেসিফিক ডাটাবেসের উপরে ওভারলোড পড়ে যায়। তো এই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আমরা এই ধরনের মাইক্রো সার্ভিস ওয়াইজ আমরা ডিফারেন্ট ডাটাবেস ডিজাইন করতে পারি। it will be helpful for the customer to get proper performance or proper performed application. তো আজকে আমরা এইখানে আমাদের আরো কয়েকটা জিনিস ছিল হাই কনকারেন্সিতে আমরা কি করতে পারি। তো আমরা এখানে একটা জিনিস, যে জিনিসটা হাই কনকারেন্সি, যে এরকম যদি দেখা যায় যে আমার অ্যাপ্লিকেশনে ডাটা রিড করার চেয়ে ডাটা কনকারেন্ট ইউজারের সংখ্যা অনেক বেশি, তো আমাদের এই জিনিসটা প্রেডিক্ট করা যাবে যে হাই কনকারেন্ট ইউজার হলেই আমাদের আসলে যে এক্সিস্টিং হার্ডওয়্যার সাইজটা আছে, সেই হার্ডওয়্যার সাইজ অনুযায়ী যে কি কনকারেন্সিটা কি আসলে আমরা ইয়ে করতে পারবো কিনা। যে কনকারেন্ট ইউজার দেখা গেল যে আমি একটা ডাটাবেস ডিজাইন করতেছি, সেখানে হয়তো আমি ইয়ে করছে যে 100টা বা 1000টা 100 কনকারেন্ট ইউজারকে আমি হ্যান্ডেল করতে পারতেছি, বাট দ্য সিচুয়েশন ইফ দ্য সিচুয়েশন সেখানে 1 বছর পরে দেখা গেল যে সেটা হয়ে গেছে হয়তো 10,000। যেমন ধরেন আপনি কোন একটা ই কমার্স সলিউশনের কথা চিন্তা করেন, প্রথমে যখন ই কমার্স সলিউশনটা চলে, হয়তো সে যদি খুব ভালো একটা সার্ভিস দেয়, আপনি চিন্তা করেন যে ধরেন যে পাঠাও বা এর যেগুলো রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন, ইনিশিয়াল লেভেলে দেখা গেছে সেখানে হয়তো 100-500 ইউজার থাকে, কিন্তু দেখা গেছে যে হয়তো সেটা যদি অনেক পপুলার হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেছে 1 লাখ ইউজারও 1 বছর পর হয়তো তার ইউজার বেস 1 লাখ হয়ে যেতে পারে। তো এই ধরনের একটা কনকারেন্ট সিস্টেমের জন্য আসলে আপনার কি পরিমাণ ল্যাটেন্সিটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা। তো আমাদের আসলে অ্যাপ্লিকেশনগুলো ডিজাইন করার ক্ষেত্রে ওইটাকে প্রিডিকশন করতে হবে। আমাদের এই জিনিসটা টেস্ট করার জন্য পারফরমেন্স টেস্ট, কনকারেন্ট ইউজারকে বাড়ায় আমরা আসলে পারফরমেন্স টেস্ট করতে পারি। এই ধরনের বিভিন্ন ধরনের যে মিটার আছে, যে মিটার দিয়ে আপনি কনকারেন্ট ইউজার সংখ্যা বাড়াতে পারেন, বাড়িয়ে আস্তে আস্তে দেখতে পারেন যে আপনার এই ইউজার নাম্বার অফ ইউজার কত হলে আসলে বেসিক্যালি আপনি কি পরিমাণ সময়ের ভিতরে রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে পারতেছে। দেখা গেল যে 100 ইউজার যদি হয়, হয়তো একটা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে লাগতেছে 1 মিলি সেকেন্ড, বাট ওয়েন এভার দ্য ইউজার নাম্বার বিকাম 10,000, দেন দ্য রিকোয়েস্ট টাইমটা বেশি হচ্ছে। আবার দেখা গেল যে আমাদের পারফরমেন্স যে টুলসগুলো আছে, এটা আমাদের যেমন জেমিটারটা একটা ওপেন সোর্স টুলস, এটা ইউজ করতে পারেন, অথবা থার্ড পার্টি ডাটাবেস পারফরমেন্স টেস্টিং টুলস আছে, সেগুলো দিয়ে আসলে আমাদের কনকারেন্ট ইউজারগুলোকে দিয়ে আসলে সিস্টেমটা টেস্ট করতে হবে যে পার ইউজারের জন্য কি পরিমাণ রিসোর্স কস্ট আছে। তো আমরা যদি রিসোর্স কস্টটা ফিগার আউট করতে পারি, তাহলে যে জিনিসটা হবে কি যে আমরা ওই ইন ফিউচারে যখন কনকারেন্ট ইউজার সংখ্যা বেড়ে যাবে, তখন আসলে আমরা সেটাকে সাপোর্ট দিতে পারবো আর কি। এখানে 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 জাস্ট একটু আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে এই ক্ষেত্রে আমরা যখন ডাটাবেসটা ডিজাইন করবো না, হ্যাঁ, যখন ইন্ডেক্সিং
ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা মানে বাই ন্যাচারালি আমরা যখন কোন আমরা ক্রিয়েট করি কি আমরা জাস্ট প্রাইমারি কি গুলোকে ক্লাস্টার ইন্ডেক্স করে দিয়ে দেই, হ্যাঁ, তারপরেও মানে পরবর্তীতে মানে ইট বিকাম এ পুয়ার স্কেল ফর মাই পয়েন্ট অফ ভিউ। কিন্তু যে নন ক্লাস্টার ইন্ডেক্স করে এবং ইনক্লুড আমি যে কলাম গুলোকে আমি নিয়ে আসতে যাচ্ছি এগুলো ইনক্লুড করে দিলে যে যে ধরনের ইন্ডেক্সিংটা হয় সেই ধরনের ইন্ডেক্সিংটা করে ফেললে সেই হাত এই কন্ট্রোভার্সির যে প্রবলেমটা কিন্তু রিজলভ হয়ে যায়। আমি লাইফ থেকে আমি পেয়েছি, আমার লাইফ থেকে আমি পেয়েছি। এটাই আসল ভাই, এটাই। হ্যাঁ, একটু আমরা তাড়াতাড়ি করে, রাতুল তো ট্যুরে আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের। আমরা নেক্সট ইয়েতে চলে আসছি। জেমিটের